দর্শক বলছিলাম গতকালকে যে মবের ঘটনা ঘটেছে মঞ্চ ৭১ নামের সংগঠনের অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে সেই মবের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেফাজতে নেয়ার নাম করে ১৫ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রাতে জানা যায় যে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে শাহবাগ থানায়। আজকে তাদেরকে আদালতে উপস্থিত করা হয়েছিল। আদালতে উপস্থিত করার পরে যেটা জানা যায় সেটা হচ্ছে যে শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আবেদন করেছিলেন আদালতে যে তাদেরকে যেন কারাগারে পাঠানো হয়। সেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়েছে। এই মামলার আসামিদের নাম এবার গণমাধ্যম পরিষ্কার করেছে অবশেষে। সেই আসামিদের তালিকায় রয়েছেন লতিফ সিদ্দিকী রয়েছেন, তারপরে রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারি খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আবদুল্লাহ হিল কায়ুম। ঢাকা এই বিষয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে সারা ফারজানা হকের আদালতে শুনানি হয়েছে এবং শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আদালত তাদেরকে জামিন দেয়নি। এই তথ্যটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আমরা যার মারফতে জেনেছি, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক জয় মামুন, তিনি তার পোস্টটা দেখে নিতে পারেন। তিনি একটা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, হামলাকারীদের নয় বরং হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৫ জনকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডালপালা মেলছে মব সন্ত্রাস আর মুক্তিযুদ্ধ এবং ৭১কে এক করা হচ্ছে, লাঞ্ছিত কলঙ্কিত করা হচ্ছে, এমনটা তিনি লিখেছেন। এমনটা তিনি যখন লিখেছেন তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গণফোরাম একটা বিবৃতি দিয়েছে গতকালকের আয়োজন নিয়ে। গণফোরাম বিবৃতি দিয়ে যেটা বলেছে, যুগান্তর, দৈনিক যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করছে। যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে মঞ্চ ৭১-এর ব্যানারে ডক্টর কামালের নাম, গণফোরামের প্রতিবাদ। অর্থাৎ গণফোরাম যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই মঞ্চ ৭১ সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের অনুমতি না নিয়ে, গণফোরামের অনুমতি না নিয়ে তাদের ব্যানারে, মঞ্চ ৭১-এর ব্যানারে প্রধান অতিথি হিসেবে ডক্টর কামাল হোসেনের নাম লিখেছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে। গণফোরাম নেতারা বলেছেন যে মঞ্চ ৭১ নামে যে সংগঠন ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে সেমিনারের বিজ্ঞাপন ছাপিয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেনের গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। এই যে অবস্থান তারা ব্যক্ত করলো, এই অবস্থান ব্যক্ত করার মাধ্যমে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা একটু গুবলেট পাকিয়ে গেল। অর্থাৎ যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল যে ডক্টর কামাল হোসেন যেখানে প্রধান অতিথি হওয়ার কথা তিনি একটু দেরিতে যাবেন এরকম কথা ছিল। তার আগেই সব গোলটেবিলটা শুরু করে দেওয়া হয়েছিল। ডক্টর কামাল হোসেন একটু পরে যাবেন। এই আয়োজনের আয়োজক যিনি জেডাই খান পান্না, তিনি একটু পরে, তার একটু দেরি হয়েছিল। কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছিল যে তারা যখন পথে ছিলেন তখন তারা খবর পান যে ওখানে হট্টগোল হচ্ছে। সেই হট্টগোলের খবর পেয়ে তারা আর যাননি। কিন্তু গণফোরাম থেকে বিবৃতি দিয়ে ব্যাপারটাকে অস্বীকার করা হলো এবং বলা হলো যে এই আয়োজনের সঙ্গে, মঞ্চ ৭১-এর সঙ্গে ডক্টর কামাল হোসেনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। তাহলে কি দাঁড়ালো? তাহলে কি এটা দাঁড়ালো যে জেডাই খান পান্না ডক্টর কামালের নাম ব্যবহার করেছেন এবং নাম ব্যবহার করে অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছেন? আবার প্রশ্ন উঠেছে জেডাই খান পান্নাকে নিয়েও যে তার আয়োজিত অনুষ্ঠান তিনি কেন উপস্থিত থাকলেন না? তিনি উপস্থিত না থেকে তিনি কেন দেরি করলেন? তিনি হোস্ট হিসেবে তো সবার আগে যাবেন, সবাইকে বরণ করবেন, অতিথিদের বরণ করবেন, তারপরে অনুষ্ঠান শুরু হবে। কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকেননি। পরবর্তীতে আমরা দেখেছি যে তার যে চেম্বার,
সুপ্রিম কোর্টের চেম্বার, সম্ভবত সুপ্রিম কোর্টেই অবস্থান করছিলেন তিনি, তার চেম্বার বোঝা গেছে, সেটা তার বাসার চেম্বারও হতে পারে, সুপ্রিম কোর্টের চেম্বারও হতে পারে। চেম্বারে বসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে এটার মানে প্রতিবাদ করছেন, সেরকমটা আমরা দেখেছি। এই যে মামলাটা দেয়া হয়েছে, সন্ত্রাস দমন আইনে যে মামলাটা দেয়া হয়েছে, সেই মামলায় পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে বিবিসি যেটা নিশ্চিত করছে, বিবিসিকে তারা জানিয়েছেন যে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদের বিভিন্ন বক্তৃতা, বিবৃতি, লেখা কলাম, বই, বিভিন্ন কিছু বিশ্লেষণ করে তারা মনে করছেন যে এদের একটা সুদূরপ্রসারী লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটা আওয়ামী লীগের লক্ষ্যের সঙ্গে মিলে যায়, সব কিছু একটা দিকে যাচ্ছিল, এমনটা পুলিশ অফিসার বলেছেন। যদি সেটাই হয় তাহলে মানে যদি এদের মানে সন্ত্রাস করার কিংবা নাশকতা তৈরির কোনো প্ল্যান থেকে থাকে তাহলে রাষ্ট্র নিশ্চয়ই তার বিচার করবে। কিন্তু এই যে সমস্বরে প্রতিবাদ হচ্ছে এবং কালবেলা এই ভিডিওটা যখন করছি তার মিনিট 5 আগে কালবেলা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে পেজ, সেই পেজে ছেড়েছে। সেই ভিডিওতে দেখা গেল যে সবাইকে মানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সবাইকে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে। এটা যেমন দেখা গেছে, তেমনি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তিনি হাতকড়া এক হাতে ছিল তার, তখন তিনি যখন আদালতের বারান্দায়, তখন 2 হাতের হাতকড়া ছিল না, এক হাতে হাতকড়া ছিল। সেই হাতকড়ার বাম হাত উঁচিয়ে তিনি সাংবাদিকদের বলছিলেন যে এই হাতে আমরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে লিখি, মানে যে হাত দিয়ে লিখি আমরা তাহলে আর কোন হাত দিয়ে লিখব। আর আমরা মানে যেটা বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটা অনুষ্ঠানে যোগ দেয়া যদি সন্ত্রাস করা হয় তাহলে কি বলার আছে, আপনারা আর আমাকে কি প্রশ্ন করবেন, এরকম বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের এই আয়োজন, সেই কারণেই তিনি এখানে উপস্থিত হয়েছেন, এর সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই ব্যাপারটা মানে সত্য হতেই পারে, সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই যে তাদেরকে গ্রেপ্তার করা, পরবর্তীতে আদালতে হাজির করা এবং আদালত মানে মানে ভাবনার মধ্যেই ছিল যে আদালত কারাগারেই পাঠাবেন। রাষ্ট্র যখন চাইবে, রাষ্ট্র থেকে চাওয়া হয়েছে যে তাদেরকে যেন কারাগারে প্রেরণ করা হয়, সেইভাবেই আদালত কারাগারে প্রেরণ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমই হয়, রাজনৈতিক সরকারের আমলেও সেরকমটাই দেখেছি। কিন্তু যারা সোচ্চার প্রতিবাদ করছেন তাদের জন্য একটা চমক জাগানো খবর, যেটা এই সকালবেলা আমরা গণমাধ্যমে দেখেছি, যুগান্তরে এই খবরটা দেখে বেশ অবাকই লাগলো। এবং তখন নতুন করে অনেক প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধলো যে ডক্টর কামাল হোসেন যখন এই ব্যাপারটাকে ডিজোন করছেন, যখন বলছেন যে তার অনুমতি না নিয়ে, গণফোরাম যখন বলছে, ডক্টর কামাল হোসেনের বিবৃতি না, গণফোরামের দলীয় বিবৃতি, তারা যখন বলছেন ডক্টর কামাল হোসেনের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই, তখন প্রশ্ন জাগে যে জেডাই খান পান্না তিনি নিজে উপস্থিত হলেন না, ডক্টর কামাল হোসেন উপস্থিত হলেন না, এখন বলছেন যে এটার সঙ্গে গণফোরামের কিংবা তার কোনো সম্পর্ক নেই। তাহলে এই আয়োজনের উদ্দেশ্যটা কি ছিল? নাকি জেডাই খান পান্নার সঙ্গে আওয়ামী লীগের কোনো সত্যিই সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের ভিত্তিতে মঞ্চ 71 নামে আওয়ামী লীগের জন্য কোনো মুভমেন্ট করার চেষ্টা করছেন, যে মুভমেন্টে তিনি হয়তো আগে থেকে টের পেয়ে তিনি উপস্থিত হননি, যে তিনি টের পেয়েছেন যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে, তখন হয়তো উপস্থিত হননি। তার ডাকে যারা উপস্থিত হয়েছে তারা 2-4 জন বাদ দিয়ে তারা এই যে 15 জন বিপদে পড়ে গেলেন। 15 জন কারা মানে পরিচয় তো এতটা নিশ্চিত নই আমরা, তবে অনেকেই মুক্তিযোদ্ধা রয়েছেন এর মাঝে এবং শিক্ষক, সাংবাদিক রয়েছেন। গত রাতে যে ভিডিওটা করেছিলাম সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বরেণ্য ইতিহাসবিদ শিক্ষক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন,
তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাকে না আবার ফাঁসিয়ে দেয়া হলো। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন কিংবা সিরাজুল ইসলাম খানের কথা বলছিলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, তাদের মতো শিক্ষকদের যদি এই ধরনের বিপদগ্রস্ত হতে হয় তাহলে সেটা জাতির জন্য অনেক বড় কলঙ্কের ব্যাপার হতে পারত। এখন আপনি লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ ট্যাগ দিতে পারেন, অন্যদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিতে পারবেন কিনা, যদিও অনেকে আবার একটা টক শো দেখলাম গত রাতের, একজন এনসিপি নেতা দাবি করছেন হাফিজুর রহমান কার্জনের সঙ্গে নাকি আওয়ামী লীগের যোগসাজশ রয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নাকি তার ছাত্ররাই লেখালেখি করে, তির্যকভাবে লেখালেখি করে, প্রতিবাদ করে। এরকমটা যদি হয়ে থাকে, আওয়ামী কানেকশন যদি থাকে, এবং সেই আওয়ামী কানেকশন থাকা তো অপরাধ হতে পারে না, কিন্তু আওয়ামী কানেকশনের ফলে যদি কোনো দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড হয়ে থাকে, যেটা অনেক সময় আমরা এরকম অভিযোগও শুনি যে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক যে বৈদেশিক ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলার চেষ্টা করে, তারা বলার চেষ্টা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকও সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তো সরকারে থাকলে এই ব্যাপারগুলো কঠোর হস্তে দমন করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা খটকা থেকেই গেল যে ডক্টর কামাল হোসেন কেন এটাকে ডিজোন করলেন, জেডাই খান পান্না কেন গেলেন না, তার ডাকে সাড়া দিয়ে এই মানুষগুলো কেন তাদেরকে কারাগারে যেতে হলো। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।